বিয়ের পর যখন আমি আমার স্বামীকে দেখেছি তখন সে ছিল নপুংসক। বিষয়টি জানার সাথে সাথে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। কোন মেয়ে চাইবে তার স্বামী নপুংসক হোক? কিন্তু আমি আমার স্বামীকে মেনে নিয়েছিলাম, কারণ সে খুব ভালো প্রকৃতির মানুষ ছিল। একদিন আমার মাথা ঘোরা শুরু হলো যখন আমি আমার চেক আপ করিয়েছিলাম। তখন জানা যায় যে আমি গর্ভবতী। সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। একদিন দেখলাম আমার স্বামী তো, আমার নাম নেহা। আমাদের গ্রামের একটি পুরনো প্রথা ছিল অল্প বয়সে বিয়ে করিয়ে দেয়া, আর ছেলেকে নয় তার সম্পদের ভিত্তিতে মেয়ে দেয়া। সম্ভবত আমি এই ঐতিহ্যের শিকার ছিলাম, কেননা আমারও জন্ম একই গ্রামে। 3 ভাইয়ের মধ্যে আমি ছিলাম ছোট বোন। আমি যখন 16 বছর বয়সী হলাম তখন এই বাড়িতে আমার আর বেশি সময় নেই, এটাই ছিল স্বাভাবিক। আমার পরিবার আমার জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। এমন একটি সম্বন্ধ তখন পাওয়া গেল যেখানে ছেলেটির বয়স ছিল আমার দ্বিগুণ। তার বেশি জমি থাকায় সবাই ভেবেছিল যে সে আমার জন্য উপযুক্ত। আমি যখন এটা জানতে পারলাম তখন হয়তো আমার চেয়ে বেশি দুঃখী আর কেউ ছিল না। কারণ এমন সম্পর্ক নিয়ে কে খুশি হতে পারে? এটা শুধু আমার সাথে নয়, গ্রামের সব মেয়ের সাথেই হতো। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল, এই সম্পর্কটা হওয়ার আগেই ভেঙে গেল। কারণ সে অনেক টাকা দাবি করেছিল, কিন্তু আমার বাবা মায়ের সামর্থ্য ছিল না, যার কারণে এই সম্বন্ধটা হতে পারেনি। যাই হোক, এটা ভালোই হলো, আর আমিও খুশি হলাম। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এখন আমার জন্য আরেকটি সম্বন্ধ এসেছে। পরিবারের সদস্যরা জানান ছেলেটি আমাদের নেহার সমবয়সী এবং একটি ভালো কোম্পানিতে চাকরি করে। আমি অবাক হলাম, এটা আমার সৌভাগ্য নাকি কিছু জাদু হলো? কারণ আজ পর্যন্ত পুরো গ্রামে এমন কাউকে দেখিনি যে এখানকার মেয়ে তার সমবয়সী সঙ্গী পেয়েছে। প্রতিটি মেয়ের বর প্রায়শই তার বয়সের দ্বিগুণ ছিল। যাই হোক, আমি খুশি ছিলাম যে আমাকে এসবের শিকার হতে হয়নি। আমার সম্পর্ক চূড়ান্ত হলো এবং আমার ভাবি বরের নাম ছিল দীনেশ। পরিবারের লোকজন জানায় দীনেশ যৌতুক নিতে অস্বীকার করেছিল। বোধহয় এই প্রথম দেখছিলাম যে কারোর মনে এমন চিন্তা আছে। এখন আমার খুশির সীমা ছিল না। এখন মনে হলো এই গ্রামের সব খারাপ প্রথা থেকে আমি মুক্তি পাবো। কারণ যে ছেলে যৌতুক প্রত্যাখ্যান করছে তার চিন্তা কতটা ভালো হতে পারে। এখন আমি দীনেশকে নিয়ে আমার জীবনের স্বপ্ন দেখতে লাগলাম। দিন কাটতে বেশি সময় লাগেনি এবং দীনেশ আর আমার বিয়ে হয়ে যায়। দীনেশ আমাকে তার বধূ বানিয়ে তার বাড়িতে নিয়ে গেল। চলে যাবার সময় আমার বিন্দু মাত্র মন খারাপ হয়নি, কারণ এই গ্রামে আজ পর্যন্ত যা কিছুর সম্মুখীন হয়েছি তা খুবই সাংঘাতিক ছিল। সব মেয়েরাই এইসব লোকেদের ছোট চিন্তার শিকার হতো, কিন্তু আমি পৃথিবীর প্রথম মেয়ে যে নিজের গ্রাম এবং পরিবার থেকে দূরে থাকতে পছন্দ করতাম। যাই হোক, আমার শ্বশুর বাড়িতে আমাকে খুব আড়ম্বরপূর্ণভাবে স্বাগত জানানো হয়েছিল। দীনেশের বাড়িতে মা ছাড়া আর কেউ ছিল না। দীনেশের বাবা শৈশবেই মারা যান। বিয়ের রাতে আমাকে একটি সাজানো ঘরে পাঠানো হলো। কিছুক্ষণ পর দীনেশ ঘরে এলো। এরপর আমি যা জানতে পারলাম তাতে আমার তো হোঁশ উড়ে গেল। আমি জানতে পারলাম যে দীনেশ একজন নপুংসক। তখন মনে হচ্ছিল যেন আমি নিয়ন্ত্রণহীন। এবার আমার চোখে জল এলো। কি ঘটেছিল? দীনেশ যদি নপুংসক ছিল তাহলে বিয়ে করলো কেন? সর্বোপরি আমার জীবন নষ্ট করার তাদের উদ্দেশ্য কী ছিল? এখন চোখের সামনে ভেসে উঠছে অতীতের সব ঘটনা। দীনেশের যৌতুক না নেওয়ার চিন্তা এবং তার চেহারার পেছনে কী ছিল তা আমি অনুমানও করতে পারিনি। এখন বুঝলাম কেন দীনেশ এত সুন্দর হওয়ার ভান করত। আমার শ্বশুরবাড়িতে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছিলাম তা শেষ হয়ে গেল। আমার মুখ পুরো যেন লাল হয়ে গেল। মনে হচ্ছিল আমি দীনেশকে ঘৃণা করছি। আমার মুখে বিষণ্ণতা স্পষ্ট দেখা যাচ্ছিল। আর স্বাভাবিকই, কোন মেয়ে নপুংসক বর পেয়ে খুশি হবে?
আমার শাশুড়ির উপর খুব রাগ হয়েছিল, কারণ তিনিও একজন মহিলা, আর একজন মহিলা হয়ে তিনি কিভাবে অন্য মহিলার ঘর ধ্বংস করতে পারেন। তার ছেলের সম্পর্কে পুরো সত্য জানা সত্ত্বেও সে তাকে বিয়ে দিয়েছে এবং আমার পরিবারকে প্রতারিত করেছে। এখন দিনের সম্পর্কে সমস্ত সত্য জানার পরে আমি কিভাবে তার সাথে থাকতে পারি? সর্বোপরি আমি কী বা আশা করতে পারি? আমি কিভাবে একজন নপুংসককে নিয়ে আমার জীবনযাপন করতে পারি? আমি জিনিসপত্র গোছাতে লাগলাম, তখন আমার চোখ পড়ল দিনেশের দিকে, যে মুখ নিচু করে সোফায় বসেছিল। তার চোখে জল ছিল এবং সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আমার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। কোনো মতে দিনেশ সাহস জোগাড় করে আমাকে বলল, নেহা, এতে আমার দোষ ছিল না, তুমি যেও না। তার এই কথাগুলো যেন আমার হৃদয় ছিঁড়ে দিয়েছিল। তার এই দুটো কথা বারবার আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি দিনেশকে কোনো উত্তর দিতে না পেরে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলাম। আমি বাড়ির বাইরের বাগানে গিয়ে কাঁদতে লাগলাম আর আমার ভাগ্যকে অভিশাপ দিতে লাগলাম যে আমার ভাগ্যে আমার কর্মের কী পরিণতি লেখা আছে। দিনেশের ওই দুটো কথা আমি চাইলেও ভুলতে পারিনি। দিনেশের বাধা দেওয়া আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। এই রাতটি আমার জন্য সবচেয়ে খারাপ ছিল, কারণ একজন স্ত্রী তার স্বামীর সাথে যে রাত কাটায়, আমি সেই রাতটি একা একা কেঁদে কাটিয়েছি। সারা রাত আমি কাঁদতে কাঁদতে কাটিয়ে সকাল হওয়ার আগেই ঘরে চলে এলাম, কারণ কারোর মনে আমি সন্দেহ তৈরি করতে চাইনি। ঘরে আসতেই দেখলাম দিনেশও আমার মতো চুপ করে বসেছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। মনে মনে মেনে নিলাম এতে দিনেশের কোনো দোষ নেই। দিনেশের জায়গায় নিজেকে বসানোর সাথে সাথে আমি সব বুঝতে পারলাম। আমি দিনেশের হাত ধরে তাকে জড়িয়ে ধরলাম। দিনেশ সম্ভবত বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এটাই সত্যি। এখন দিনেশের খুশির সীমা ছিল না। বোধহয় জীবনে প্রথমবারের মতো সে এত খুশি হয়েছিল। এখন আমি এটাকে আমার ভাগ্য বলে মেনে নিয়েছি এবং দিনেশকে মেনে নিয়ে আমার জীবন শুরু করেছি। পরের দিন সে গৃহস্থালির সমস্ত আচার অনুষ্ঠান সম্পাদন করতে শুরু করে এবং পুত্রবধূ হিসেবে আমিও দায়িত্ব পালন করি। আমার শাশুড়ি বোধহয় আশ্চর্য বোধ করেছিলেন। তিনি বারবার আমার দিকে তাকিয়েছিলেন। তার মনের মধ্যে কী চলছে তা আমি জানতে পেরেছিলাম। সে চিন্তায় মগ্ন ছিল যে দিনেশের সত্যতা জানার পরেও কেন আমার মধ্যে কোনো পার্থক্য হলো না এবং আমি এত দিন এই বাড়িতে থাকলাম কি করে। কিন্তু আমি কিছু বলার প্রয়োজন মনে করিনি, কারণ তখন তার প্রতি আমার মনে ঘৃণা ছিল। বিয়ের আগে তার সব বলা উচিত ছিল, কিন্তু সে কিছুই জানায়নি। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। দিনেশের স্বভাব ও চিন্তা ভাবনা আমাকে তার দিকে টানতে বাধ্য করেছিল। দিনেশ দিন রাত আমার দেখাশোনা করত। আমি কিছু বলার আগেই আমার জন্য সব কাজ সে করে দিত। সিনেমা দেখানো, ডিনার করানো, কোনো অভিযোগ না হতে দেয়া। এমন মনে হচ্ছিল যেন আমি দিনেশের পুরো পৃথিবী হয়ে গেছি। আমিও দিনেশের যত্ন নিতে পছন্দ করতাম। একদিন বসে ভাবছিলাম আর অনেক আফসোস হচ্ছিল, কারণ বিয়ের প্রথম রাতে দিনেশের সাথে আমি যে আচরণ করেছিলাম তা ভেবে আমার চোখে জল চলে আসছিল। যে এত ভালো মানুষ, এত খোলা মনের, শুধু তার দুর্বলতার কারণে আমি তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তারপর ভাবলাম কেই না এমনটা করতো, কিন্তু তারপর দিনেশকে নিজের বলে মেনেও তো নিয়েছিলাম। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এখন দিনেশ আমাকে বাইরে নিয়ে যেত, তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত, যেন সে আমার প্রতিটি প্রয়োজন পূরণ করছে। আমি কখনোই অনুভব করিনি যে আমি আমার বাবা মায়ের বাড়িতে না, বরং আমার শ্বশুর বাড়িতে আছি। দিনেশের মাও আমার খুব যত্ন নিতেন। তার দিকে তাকিয়ে আমার কখনো মনে হয়নি যে সে আমার শাশুড়ি। ওর এইরকম ভালোবাসা আর আদর দেখে আমি ওর ভুলটা ভুলেই গিয়েছিলাম, যেটা সে বিয়ের আগে লুকিয়ে রেখেছিল। কিন্তু এখন আমি আমার পরিবার নিয়ে পুরোপুরি সুখী। দিনেশ এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের জীবনে একটি নতুন সূচনা করব
এবং সেই নতুন সূচনা হবে একটি শিশুকে দত্তক নেওয়ার মাধ্যমে। এতিমখানায় গিয়ে একটি শিশুকে দত্তক নেব এবং তাকে নিজের সন্তানের নাম দেব, তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। এখন দিনেশের মুখেও হাসি ছিল, কারণ সেও আমার সাথে নিজেকে একজন সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে। আমরা দুজনেই একে অপরের জন্য নিখুঁত স্বামী এবং স্ত্রী হয়েছিলাম। মনে হচ্ছিল আমার ভুল উপেক্ষা করে আমাকে ভালোবেসে বোঝানো, তার সব কথা আমার সাথে শেয়ার করা দিনেশের অভ্যেস হয়ে গেছে। এখন দিনেশের সঙ্গ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি আমার সব কথা দিনেশকে বলতে লাগলাম, আর দিনেশ আমার সব সমস্যার সমাধান খুঁজত। এভাবে হাসতে হাসতে কেটে যাচ্ছিল আমাদের জীবন। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, এমন সময় দিনেশ বাড়িতে আসে। দিনেশ আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছিল। আমি দিনেশকে জিজ্ঞেস করলাম আজ সে এত তাড়াতাড়ি এলো কিভাবে। তারপর দিনেশ বলল যে আমাকে কাজের জন্য দিল্লিতে যেতে হবে এবং সেখানে আমার 2 থেকে 3 দিন লাগবে। এদিকে আমার শাশুড়িও ঘর থেকে বেরিয়ে এলেন এবং তিনিও দিনেশকে তাড়াতাড়ি আসার কারণ জিজ্ঞেস করতে লাগলেন। তারপর দিনেশ বলল আমাকে 2-3 দিনের জন্য দিল্লি যেতে হবে, তোমরা দুজনে কি একা সামলাতে পারবে? তখন আমি বললাম হ্যাঁ। দিনেশ কেন পারবো না, আর কাজের জন্য তোমায় এখান থেকে ওখানে যেতেই হতেই পারে। আর যাই হোক, আমাদের পাড়াটা এত ভালো যে যখনই দরকার হয় তখনই কাজে আসে। তারপর ব্যাগ গুছিয়ে দিনেশ দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। এভাবে 2 থেকে 3 দিন কেটে গেল। দিনেশ আজ বাড়ি ফিরেছিল। ক্লান্তিতে দিনেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমরা সেদিন আর বেশি কথা বলতে পারিনি এবং আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন দিনেশ তার দিল্লির সমস্ত ঘটনা আমার সাথে শেয়ার করেছিল। সে যেখানে কি করেছিল এবং কাদের সাথে তার দেখা হয়েছিল। এভাবে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এখন এটা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। সন্ধ্যায় খাওয়ার পর আমাদের সবার দুধ খাওয়ার অভ্যেস ছিল। শাশুড়ি মাকে তার ঘরে দুধ দেওয়ার পর আমি আমার এবং দিনেশের জন্য আলাদা গ্লাসে দুধ নিয়ে আসতাম। এরপর আমরা দুজনে একসাথে দুধ খেতাম। দুধ খাওয়ার সাথে সাথেই মনে হতো আমার মাথাটা ভারী হতে শুরু করেছে। এরপর কখন ঘুমিয়ে পড়তাম জানি না। কয়েকদিন ধরে আমি এটাকে গভীরভাবে নিইনি। আমি ভেবেছিলাম যে ক্লান্তির কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমি সারাদিন ঘরের কাজ করে কাটাই এবং দিনেও ঘুমাতে পারি না, তাই আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু মনে মনে আমারও একটু অদ্ভুত লাগছিল যে বেচারা দিনেশ সারাদিন অফিসে কাজ করে আর রাতে সে আমার সাথে বসে কথা বলে, আর আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। জানি না দিনেশের কেমন লাগে। তারপর একদিন দিনেশকে বললাম, দিনেশ কি হয়েছে জানি না, দুধ খাওয়ার সাথে সাথে আমার ঘুম আসতে শুরু করে। বোধহয় সারাদিনের পরিশ্রমের জন্য ক্লান্ত লাগে, কিন্তু তুমি এর জন্য ভুল বোঝো না। তারপর দিনেশ হাসতে লাগলো আর বলল, পাগলি মেয়ে, আমি কোথায় ভুল বুঝছি? আমি জানি সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে পড়ো আর রাতে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আর কখন ঘুমিয়ে পড়ো তুমি নিজেও জানো না। তারপর আমরা দুজনে কিছুক্ষণ এইভাবে কথা বলতে থাকলাম। তারপর দিনেশ অফিসে চলে গেল। কিন্তু গত কয়েকদিন ধরে একটা কথা আমি খুব গভীরভাবে ভাবছিলাম, আর তা হলো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। সকালে ঘুম থেকে উঠলে আমার শরীরে হালকা নড়াচড়া অনুভব হওয়া, মনে হতো যেন কেউ আমাকে স্পর্শ করছে। আর আমারও মাথা ভারী হয়ে থাকতো, যেন কাল রাতে খুব বেশি মদ খেয়েছি। কিন্তু তখন নিজের মনেই হেসে উঠতাম, এটা কি করে হয়? আমার মাথায় কি ভাবনা আসে জানি না। যাই হোক, এসব উপেক্ষা করে আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এখন এভাবেই চলতে থাকলো। এদিকে আর মন দিলাম না। একদিন আমি বাড়িতে কাজ করছিলাম যখন আমার মাথা ঘোরা শুরু করলো এবং আমি সোফায় বসলাম। কেন জানি না আমার মাথা খারাপ হয়ে গেল। আমার শরীরে কি কোনো ধরনের দুর্বলতা আছে? আমি আমার নিজের চিন্তায় এভাবেই মশগুল হয়ে গেলাম। তারপর উঠলাম, ওষুধ খেয়ে আবার কাজে ফিরলাম, কিন্তু আমার অবস্থার কোনো উন্নতি হয়নি। মনে হচ্ছিল যেন আমার মাথা ঘোরাটা বেড়েই চলেছে, আর সেই সাথে আমার বমিও শুরু হলো। আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমার হয়তো জ্বর হবে, যার কারণে আমার ভালো লাগছে না। তখন তিনি বললেন, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও, বাকি কাজ আমি করব।
কিন্তু আমি তার কথা প্রত্যাখ্যান করে বললাম, না, আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফিরে আসবো এবং এই কাজটি তখন শেষ করব, তুমি এটা করো না। তারপর আমার রুমে গিয়ে আমি বিশ্রাম নিতে লাগলাম। ৮ ঘন্টা বিশ্রামের পর যখন বিছানা থেকে উঠে নিচে নামলাম, তখন আর স্বস্তি পেলাম না। আবারও একই মাথা ঘোরা শুরু হলো। আমি মনে মনে ভাবলাম যে ওষুধগুলো সাহায্য করেনি, মনে হচ্ছে আমাকে ডাক্তার দেখাতে হবে। আমি ডাক্তার দেখাতে গেলাম যাতে কোনো সমস্যা না হয়। আমি ঘরের কাজ একাই করতাম। আমার শাশুড়িরও শরীর ভালো থাকতো না, তার প্রায়ই হাঁটুতে ব্যথা হতো, যার কারণে সে ঠিক মতো হাঁটতেও পারতো না। তাই আমিও যদি খুব অসুস্থ হয়ে পড়ি তাহলে ঘরের কাজ কে করবে? আর দিনেশকেও খুব ভোরে তার কাজে যেতে হয়, আর আমাদের পুরো সংসার চালায় দিনেশ। আমি চাই না কারোর কাজে কোনো বাধা আসুক, সেজন্য ডাক্তারের কাছে গেলাম। আমি স্নান সেরে ডাক্তারের ক্লিনিকে গেলাম। ডাক্তার আমাকে চেক করলেন। তখন ডাক্তার বললেন, আপনার রক্ত পরীক্ষা করিয়ে নিন। ১-২ ঘন্টা পর যখন রিপোর্ট আসবে তখন দেখব আপনার কি সমস্যা। আমি আমার টেস্ট করিয়ে বাড়িতে ফিরে এলাম। ভাবলাম রিপোর্ট আসতে এখনও সময় আছে, তাই বাড়ি যাই। বাড়ি এসে শাশুড়ি মায়ের জন্য চা বানালাম। ২-৩ ঘন্টা পর ডাক্তারের ফোন পেলাম। তিনি আমাকে তার ক্লিনিকে ডেকে রিপোর্টটা দিলেন এবং বললেন, অভিনন্দন, তুমি মা হতে যাচ্ছ। কথাটা শোনার সাথে সাথে মনে হলো আমার পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেছে। আমি পুরো কাঁপতে লাগলাম, আমার লোম দাঁড়িয়ে গেল। এটা কি করে বলছেন উনি? একজন বিবাহিত মহিলা যখন এই খবর পান তখন তার খুশির সীমা থাকে না, কিন্তু আমার মাথায় দুঃখের পাহাড় ভেঙে পড়ল। আমার মুখে বিষণ্ণতা দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি খুশি নও? কিন্তু আমি ডাক্তারকে কী বা বলতে পারতাম। যাই হোক, খুশি হওয়ার ভান করে রিপোর্টটা নিয়ে বললাম, ঠিক আছে, আমি বাড়ি যাই। এবং আমি বাড়ির দিকে যেতে লাগলাম। এখন মনে হচ্ছিল আমার পুরো মাথা ঘুরছে। আমি আতঙ্কে মারা যাচ্ছিলাম। আমার কিছু বুঝতে পারছিলাম না কিভাবে এইসব হলো। দিনেশ একজন নপুংসক, তাই আমি কিভাবে মা হলাম? এবং দিনেশ ছাড়া আজ পর্যন্ত আমি কোনো ছেলেকে সেই দৃষ্টিকোণ থেকেও দেখিনি পর্যন্ত। আমি যেন মরতে মরতে কোনো রকমে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। একটা কদমও এগোতে পারছিলাম না। আমার চোখে ছিল জল, আমার সারা শরীর ঘামে ভিজে গেছিল। এই চিন্তাগুলো আমার মাথায় বারবার আসছিল যে আমি জানি না আমার পরিবার কি ভাববে, এবং সবাই জানে দিনেশ আসলে কি। এবং যখন সবাই খবর পাবে যে আমি গর্ভবতী, আমি জানি না তারা কি ভাববে। আমি জানি না তারা আমাকে কি বলবে, এবং আমাকে চরিত্রহীন প্রমাণিত করতে বেশি সময় লাগবে না। আমার উপর প্রত্যেকের যে বিশ্বাস ছিল, প্রত্যেকে যারা আমাকে এত ভালোবাসে, আমি যা বলেছি তাতেই বিশ্বাস করেছিল, এই সমস্ত কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সময় এগিয়ে আসছিল, আর তাও আবার বিনা দোষে। কিন্তু কাকে বলতে পারতাম এসব? তারপর আমার মনে হলো যে আমি দিনেশের সাথে এই বিষয়ে কথা বলবো, কারণ আমার বিয়ের পর থেকে আমি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি, দিনেশ আমাকে সাহস দিয়েছিল এবং আমাকে সমর্থন করেছিল এবং সব সময় আমাকে বুঝতে পেরেছিল। কিন্তু তারপরে আমার পদক্ষেপ আবার থেমে যায়। আমি ভাবলাম, দিনেশ যদি আমাকে সমর্থন করতে অস্বীকার করে, কারণ এমন কোনো লোক নেই যে নিজের স্পর্শ বিনাই তার স্ত্রী গর্ভবতী জানবে আর কিছু মনে করবে না। কোনো রকমে বাড়ি পৌঁছে সোজা আমার রুমে গিয়ে আমি কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর শাশুড়ির আওয়াজ শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি চোখের জল মুছে স্বাভাবিক হয়ে গেলাম, যেন সে বুঝতে না পারে। আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, রিপোর্ট এনেছো? ডাক্তার কি বললেন? বড় কোনো সমস্যা নেই তো? তখন আমি বললাম, না না মা, আমি জ্বরের কারণে একটু ক্লান্ত ছিলাম, দুর্বলতার কারণে আমার মাথা ঘোরা শুরু হয়েছে, অন্য কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। তখন আমার শাশুড়ি বললেন, এটা তো ভালো কথা, স্বাস্থ্যের খেয়াল রেখো আর কাজে বেশি জড়াবে না, 2 দিন বিশ্রাম করো এবং দিনেশকে ফোন করো, সে তোমার জন্য তাজা ফল নিয়ে আসবে। আমি মনে মনে ভাবছিলাম, যে পুত্রবধূর আপনি যত্ন নিচ্ছেন, যাকে নিয়ে এত ভাবছেন, সে আপনার নাম ডুবিয়ে দিল।
আমি বুঝতে পারছিলাম না যে এটা কার সন্তান, এবং আমার চোখ থেকে বারবার জল ঝরছিল। কিন্তু আমার নিজের ওপর আস্থা ছিল যে আমি আজ পর্যন্ত এমন কিছু করিনি। আমি মনে করি না এতে আমার দোষ ছিল। তারপর আবারও আমার সামনে সেই কথাই এলো। আমি রাতে তাড়াতাড়ি ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠলে আমার মাথাটা এত ভারী হয়ে যাচ্ছে, আর আমার শরীরে এমন নড়াচড়া হচ্ছে যেন কেউ আমাকে ভুলভাবে স্পর্শ করছে এবং আমার সাথে কিছু করেছে। আমি বারবার অনুভব করেছিলাম যে কিছু না কিছু অবশ্যই আমার সাথে ঘটছে। ভাবলাম শাশুড়ির সাথে কথা বলি, কিন্তু আমি যখন কথা বলতে তার রুমে গেলাম, আমি আমার পা ফিরিয়ে নিয়ে মনে মনে ভাবলাম তার স্বাস্থ্য এমনিতেই ভালো নেই। জানি না এইসব কথা তাকে বলা উচিত হবে কি না। আমার জন্য তার স্বাস্থ্য খারাপ হলে খুব বাজে হবে, তাই আমি তাকে কিছু বলার প্রয়োজন মনে করিনি। দিনেশের সঙ্গেও কথা বলিনি। মনে মনে ভাবলাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নইলে আজ পর্যন্ত এত তাড়াতাড়ি আমি ঘুমাইনি। আর বাড়িতে কোনো কাজ না থাকলেও তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি, কিন্তু তার সাথে ক্লান্তির কী সম্পর্ক? এখন আমাকে পুরো সত্যটা জানতে হবে। আমার হচ্ছেটা কি? তখন আমার মাথায় চিন্তা এলো, অন্য কেউ নিশ্চয়ই এর সাথে জড়িত। দুধ পান করার পর যদি আমার ঘুম আসে, তাহলে দিনেশও দুধ পান করে এবং দিনেশেরও নিশ্চয়ই ঘুম আসে। এই কারণে আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি এবং আমার সাথে হয়তো কিছু ভুল হয়। তারপর একদিন ভাবলাম এসবের কারণ খুঁজে বের করতে হবে যে আমার সাথে কি হচ্ছে। একদিন ভাবলাম আজ দুধ না খেয়ে ঘুমাবো, এরপর যা হবে তা আপনা আপনি সামনে এসে যাবে। রাতের বেলায় আমি খাবার খেয়ে শাশুড়িকে তার ঘরে দুধ দিলাম। আমার আর দিনেশের দুধ নেওয়ার পর আমি আমার রুমে চলে এলাম। তারপর হঠাৎ অসুস্থতার অজুহাত দিলাম। তারপর দিনেশ বলল, কি হলো? আমি বললাম আমার ওষুধ রান্নাঘরে পড়ে আছে, আমার জন্য নিয়ে আসো। তারপর দিনেশ রান্নাঘরে ওষুধ আনতে গেল। আমি জানালা দিয়ে দুধ ঢেলে দিলাম, খালি গ্লাস রাখলাম। দিনেশ রুমে এসে জিজ্ঞেস করলো, কেন এত তাড়াতাড়ি দুধ খেয়ে নিলাম? আমি বললাম, হ্যাঁ, আমি তৃষ্ণার্ত বোধ করেছিলাম, ঘরে জল নেই, তাই দুধ খেলাম। ওষুধ দাও, আমি খেয়ে নিই। ওষুধ খাওয়ার পর আমি এমন ভান করলাম যেন আমি খুব দ্রুত ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমের ভান করে ঘুমিয়ে পড়লাম। দিনেশ যখন আমাকে স্পর্শ করলো, তখন সেও অনুভব করলো যে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু এরপরে আমি রুমে কি ঘটেছে তা দেখতে পাচ্ছিলাম না। তবে আমি এটি অনুভব করতে এবং শুনতে পাচ্ছিলাম। খেয়াল করলাম রুমের দরজা খুলে যাচ্ছে আর 2-3 জনের আওয়াজ আসছে। তাদের মধ্যে দিনেশও কিছু বলছিল, কিন্তু তার গলার স্বর স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। সে ফিস ফিস করে কথা বলছিল। এরপর দেখলাম একজন লোক আমার দিকে আসছে এবং আমার জামা কাপড় খুলে ফেলার চেষ্টা করতে লাগলো। তারপর আর সহ্য করতে না পেরে আমি তক্ষুনি চোখ খুলে দিলাম। আমাকে হঠাৎ জেগে উঠতে দেখে দিনেশ এবং সেই লোকেরা হতবাক হয়ে গেল। ওই লোকজন সেখান থেকে পালিয়ে যায়। দিনেশ বলল, আরে নেহা, তুমি তো ঘুমাচ্ছিলে। আমি দিনেশকে জোরে চড় মারলাম। তারপর জিজ্ঞাসা করলাম, এসব কি হচ্ছে? এদিকে আমার শাশুড়িও সেখানে চলে আসলেন। তিনি এসব বুঝতে পারেননি। তিনি বলতে লাগলেন, কি হয়েছে? তোমরা দুজনে এমন করছো কেন? তারপর আমি আমার শাশুড়িকে তার ছেলের এই সমস্ত বিষয়ে বললাম আর জিজ্ঞাসা করতে বললাম যে এই সমস্ত আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। তখন আমার শাশুড়ি দিনেশের হাত ধরে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এসব? তখন দিনেশের চোখে জল আসলো আর সে আমার পায়ের কাছে পড়ে বলল, নেহা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কয়েকদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। সেখানে আমার বন্ধুরা আমাকে বলেছিল যে তুই তো একজন নপুংসক আর তোর স্ত্রী তোকে তাই সুখ দিতে পারে না এবং তুইও তোর স্ত্রীকে সেই সুখ দিতে পারিস না। তার সাথে ব্যবসা করে টাকা রোজগার তো করতেই পারিস তুই, এতে তুইও উপকৃত হতে পারবি আর এতে তোর তো কোনো সমস্যাই হবে না, তাই না? ওরা টাকার লোভে আমার মনকে এতটাই ভরিয়ে দিয়েছিল যে আমি ওদের কথায় পুরোপুরি প্রভাবিত হয়েছিলাম এবং এখানে এসে আমি একটা প্ল্যান করেছিলাম যে প্রতি রাতে নেহার দুধে নেশার ওষুধ মেশাবো, যার ফলে সে গভীর ঘুমে চলে যাবে এবং এরপরে আমি লোকেদের ডেকে তার সাথে ব্যবসা করতে বলতাম
এবং আমি দীর্ঘদিন ধরে একই কাজ করছিলাম। অনেক টাকাও কামিয়েছি এভাবে। বসে বসে এত টাকা আসছে দেখে মনে আরও লোভ হলো, আর তাই এই কাজটা চালিয়ে গেলাম। তারপর দিনেশ বলতে শুরু করলো যে আগে আমি একদম ঠিক ছিলাম, কিন্তু দিল্লি যাওয়ার পর থেকে বন্ধুদের আলোচনায় এসে নিজের চিন্তা চেতনা আর অস্তিত্ব হারিয়ে ফেলেছি। এরপর আমি আমার শাশুড়িকে বললাম যে সেদিন আমি যখন মাথা ঘোরার কারণে চেক আপ করতে গিয়েছিলাম তখন সেখান থেকে বেরিয়ে এসেছিল যে আমি গর্ভবতী, এবং তখন থেকে আমার সন্দেহ হয়েছিল আমার সাথে অবশ্যই কিছু ঘটছে, কারণ দিনেশ তো একজন নপুংসক এবং তাই কেউ আমাকে স্পর্শ করেনি। তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম? তাই সব কিছু জানার জন্য আজ দুধ না খেয়ে ঘুমানোর পরিকল্পনা করলাম, আর পুরো সত্যটা আমার সামনে চলে এলো। তখন আমার শাশুড়িও দিনেশকে একটা থাপ্পড় মেরে বললেন, আমি তোমাকে এই নেহার সাথে বিয়ে দিয়েছি যাতে তুমি তোমার জীবনে একা না থাকো, তুমি একজন জীবনসঙ্গী পাও এবং তুমি একটি সন্তানকে দত্তক নিয়ে সুখে জীবন কাটাও। আর এই দুর্বলতার মধ্যে তোমাকে সাপোর্ট করার জন্য এত ভালো বউ তুমি পেয়েছো যে তোমাকে সাপোর্ট করেছে, তোমার এত যত্ন করেছে, তবু তোমার ভালো লাগেনি। আমি রুম থেকে বের হয়ে কাঁদতে লাগলাম। এই ভেবে আমি যাকে বিশ্বাস করেছি, দুর্বলতা জেনেও যাকে সমর্থন করেছি, সে কিছুটা টাকার জন্য এমন কাজ করেছে। দিনেশ যে এত ভদ্র, বুদ্ধিমান এবং সুদর্শন ছিল তার এই রূপ আমি স্বপ্নেও ভাবিনি। এখন আমার চোখে জল আর মনে দুঃখ ছাড়া আর কিছুই ছিল না। ধন্যবাদ বন্ধুরা।